করতে পারবেন না। নির্বাচন চলাকালীন সময় থেকে ভোট গণনা শেষ পর্যন্ত স্বপ্ন নিবাসে মোটরসাইকেল এবং 4 চাকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। কমিশন এবং প্রার্থীর উপস্থিতিতে ভোট গণনা সম্পূর্ণ হইবে। ভোট গণনার সময় কোনো কর্মী বা সমর্থক ভোট কেন্দ্রের 300 গজের ভিতরে অবস্থান করতে পারবেন না। এক পদের জন্য একাধিক প্রার্থী মনোনয়ন ফর্ম ক্রয় করিতে পারবেন। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হলে কমিশন তার প্রার্থিতা বাতিল জরিমানা করতে পারবে। শুধুমাত্র কমিশন কর্তৃক শর্তাদি পরিচয় দেখানোর মাধ্যমে ভোটাররা ভোট প্রদান করতে পারবেন। 19 নম্বর, গোপন ব্যালটের মাধ্যমে ভোটারগণ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করবে। তাহলে আপনারা যে নির্বাচন কমিশন গঠন করেছিলেন, আমি সেই নির্বাচন কমিশনের ব্যক্তিবর্গের নাম এবং কমিটিতে যারা 13 জন নির্বাচিত হয়েছেন তারা অ্যালটমেন্টের দলিল ফটোকপি নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন কিনা, দিয়ে থাকলে সেই স্মারক কিংবা ফটোকপি কোথায়, সেগুলো যদি আমার কাছে জমা দেন তাহলে আমি নিয়ম মাফিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারবো, কিংবা আমি মনে করব এই কমিটি স্বচ্ছ এবং সঠিক। আমি দ্বিধাদ্বন্দ্বের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি মানুষ যাকে ভালোবাসবে সেই নেতা, তার কোনো পদ থাকুক আর না থাকুক। বাংলাদেশে অনেক বড় বড় পদের লোক আছে। সারা বাংলাদেশে বাংলাদেশ সরকার, আওয়ামী সরকারের প্রায় 50% এমপি মন্ত্রী আছে যাদের বাংলাদেশ আওয়ামী লীগের পোস্ট নেই। তাতে কি হয়েছে? পোস্ট তো বড় কথা না, কথা হলো আপনার কর্ম। আমি মনে করি এই স্বপ্ন নিবাস যে স্বপ্ন নিয়ে বেঁচে থাকবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই আলোকিত, স্বচ্ছ এবং সুন্দর সাদা মনের অধিকারী সবার হতে হবে। আর এই যে সমিতি, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা যে একটি সমিতি করেছেন আপনাদের উদ্দেশ্য কি? সব মানুষের জীবনে একটি উদ্দেশ্য থাকে, থাকে না? আপনারা এই সমিতির মাধ্যমে কি মানুষের দুঃখ লাঘব করবেন? হ্যাঁ, হতে পারে এখানে একটি প্লট মালিক, সে প্লট কিনেছে কিন্তু সময় এমন, অবস্থা এমন যে সে টাকার জন্য তার মেয়ে বিয়ে দিতে পারতেছে না। হতে পারে না এমন? কারণ দেওয়ার মালিক তো আল্লাহ, কখন দিবে আর কখন নিবে সেটা তো কারো কাছে জিজ্ঞাসা করে নিবে না। এই পরিস্থিতি যদি হয় তাহলে এই সমিতির মাধ্যমে আমরা পারবো কিনা একটি নিরীহ পিতার সেই মেয়েকে ভালো টাকা দিয়ে সহযোগিতা করে ভালো একটি বিয়ে দিতে আমরা পারবো কিনা? আমরা পারবো কিনা এই আবাসনের কোনো মালিক যদি অ্যাক্সিডেন্ট কিংবা কোনো দুষ্কৃতিকারীদের হামলায় হতে পারে, অ্যাক্সিডেন্টে হতে পারে, যদি কেউ অসুস্থ অবস্থায় থাকে আমরা পারবো কিনা এইখানকার এই সমিতির টাকা দিয়ে তাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনতে? আমরা পারবো কিনা একজনের ঘরে চাউল না থাকলে তার খাদ্যের ব্যাপারে নিশ্চয়তা দিয়ে আমি বাসায় গিয়ে ভাত খাবো? এইসব প্রতিজ্ঞা আমাদের সমিতিতে আছে কিনা? থাকলে এই সমিতি করা উচিত, নচেত এটার কোনো প্রয়োজন নেই। যদি আমার একটি রেজিস্ট্রেশন করা ক্লাব থাকে, আমি যদি সেই ক্লাবের মাধ্যমে এলাকার উন্নয়নই না করতে পারি, আমি সেই ক্লাবের মাধ্যমে যদি গরিব দুঃখী মানুষের প্রয়োজনে তাদের পাশেই দাঁড়াতে না পারি, তাহলে নামের ক্লাব দিয়ে কোনো লাভ আছে? তারপরও যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, একটি কমিটি হয়েছে, আমি চাই এই কমিটির স্বচ্ছতার মাধ্যমে এই রূপায়ণ স্বপ্ন নিবাস আরো বেগবান হবে, সুন্দরভাবে এগিয়ে যাবে। আমি আপনাদের পাশে আজকে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এই মাঠঘাট আজকে আপনারা কিনে বাড়িঘর করেছেন, আমরা সেই উলঙ্গ অবস্থা থেকে 5-4-3 বছরের শিশুকাল থেকে এই মাঠ দিয়ে দাপিয়ে বেরিয়েছি, দৌড়িয়েছি, খেলাধুলা করেছি। প্রত্যেকটি মাটি ঘাম আমাদের গায়ে মাখা আছে, এই মাটির জন্য আমাদের মায়া হয়। আপনারা একটি কথা মনে রাখেন না, মনে করেন না কেউ যে হ্যাঁ আমরা এখানে বাড়ি করেছি, ঘর করেছি, অমুকে তো আসেই না, সে আমাদের কিছুই জানে না। আমার কাছে আপনাদের ভালো মন্দের খবর 24 ঘন্টা আছে, মনিটরিং করতে পারি বিদায় কিন্তু আল্লাহ আপনাদের সেবক হিসাবে আমাকে নিয়োগ দিয়েছেন। আপনারা আরেকটা দিন একটু সময় নিয়ে হলেও আমি একটি জিনিস যৌক্তিক যে একটি প্লটের মালিক
মালিক একজন আছে, আবার একজনের নামে 4টা প্লটও আছে। অতএব 81 জন একত্রিত হওয়া কখনোই সম্ভব না, কারণ মূলত 81টা প্লটের মালিকই 81 জন না, মালিক হয়তো বা 40-50 জন। যারা আসতে পারে পারুক, যারা না আসতে পারে না পারুক। তবে হ্যাঁ, কিছু বিষয় আবার আপনাদেরকে আমি বলে যাচ্ছি। নির্বাচনে পরাজিত হলে কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলে। আঙ্গুর ফল না খাইতে পারলে সেটা একটু টকই লাগে। অনেকেই নির্বাচনে পরাজিত হওয়ার রেশে হয়তো বা বিভিন্ন কথা বিভ্রান্তি ছড়াবে, সেগুলো তো আপনারা কান দিবেন না। কারণ যে পারে না তার কথা বড় হবে, যে পারে তার কথা কম হবে, যে পারে নাই তার কথা কিন্তু বড় বড় হবে। প্রত্যেক দিন দেখবেন ডিআইজি, এসপি, ওসি, ডিসি, মির্জা আজম এগুলো বলবে প্রত্যেক দিন। বড় বড় নেতা আমার পরিচিত, বড় বড় এসপি আমার, এই ডিআইজির সাথে আমার খাতির, আমার খালাতো ভাই, শ্বশুর, এই বড় বড় মন্ত্রী লাগুক, তার এমপি মন্ত্রী তার কাছে থাকবে। আমরা তো খেটে খাওয়া মানুষ, আমাদের নিজস্ব আয়, নিজস্ব উপার্জন, নিজস্ব ব্যক্তিত্ব নিজের উপর নির্ভর করে আমরা যার যারটা করে খাই, কারো কাছে কারো যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমরা যেহেতু সামাজিকভাবে জীবন ধারণ করি, আমরা যেহেতু একটি এলাকায় সবাই প্লট কিনে বাড়িঘর করেছি, অবশ্যই আমাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একতা থাকা উচিত। সেই ক্ষেত্রে একটি সমিতি কিংবা একটি সংগঠনেরও প্রয়োজন রয়েছে। আপনারা এই সংগঠনের সুযোগ সুবিধা পূর্ণাঙ্গভাবে কাজে লাগাবেন। আমি যে কথাগুলো বললাম, আমি আসলে কারো মনে কষ্ট দেওয়ার জন্য বলিনি, যেটা সত্য, যেটা বাস্তব, আমার যা বললাম উচিত মনে হয়েছে, আমি এই কথাগুলো বলেছি। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না, আজানের সময় হয়ে গেছে, নামাজে যেতে হবে, অনেকে এখানে নামাজ পড়বেন। আমি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো। আপনারা যে কোনো বিষয়ে আমার শরণাপন্ন হলে, আর একটি কথা, এই যে আপনাদের সভাপতি, উনি আমার চাচাতো ভাই। আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু কোনো প্রতিহিংসা নেই। যে আমাকে ইজ্জত করবেন, যে আমাকে ভালোবাসবেন, আমি মনে করি সে আমার ভাইকেও ভালোবাসবেন, আমার ভাইকেও ইজ্জত করবেন। কারণ আমাকে ভালো না বাসলে তো আমার ভাইকে আর আপনি ভালোবাসতে পারবেন না। অতএব আমি যদি এইরকম, এটা যদি মনে হয় যে না আমাকে ভালোবাসলেন কিন্তু আমার ভাইয়ের একটা খোটা দিয়ে দিলেন, তাহলে কিন্তু তার আমার প্রতিও তার ভালোবাসায় খাত আছে। আপনারা যারা দায়িত্বে আছেন, ওই যে নুনবী ভাই, আমি আগে আমার সাথে পরিচয় ছিল না, তবে আগে আমি ওনার কথা শুনেছি অনেক, আমার স্বল্প পরিচয়। যাই হোক, উনিও দায়িত্বে আছেন। ভুল ত্রুটি ওনাদেরও থাকতে পারে, সেটা আপনার আলোচনা সাপেক্ষে সেরে নেবেন। 10 জনে মিলে একটি কাজ করতে হয়। আবার 2-3 বছর পর আপনারা যখন মনে করবেন নিয়ম অনুযায়ী, তবে হ্যাঁ, আপনাদের গঠনতন্ত্রে কিন্তু একটি জিনিস উল্লেখ নেই। আমি যে চেয়ারম্যান হয়েছি, আমারও কিন্তু শপথ একটি জিনিস রয়েছে, যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারলে সরকার যে কোনো মুহূর্তে গেজেট প্রকাশের মাধ্যমে আমাকে বাতিল ঘোষণা করতে পারবে। আছে আমাকে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক বানিয়েছেন বলেই নির্দ্বিধায় আমি সব করতে পারবো তা কিন্তু না, সবকিছুর জবাবদিহিতা রয়েছে। আপনারা যদি একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে আপনারা যেদিন মনে করবেন যে আমাদের কমিটি মেয়াদোত্তীর্ণ প্রয়োজন নেই, এই কমিটি অকার্যকর, কিংবা তারা আমাদের চাহিদা মোতাবেক কাজ করতে পারতেছে না, আমরা কমিটি বদল করব, আপনারা বর্ধিত সভার মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা করে আপনারা নতুন কমিটি করতে পারবেন। এই ধরনের একটি নিয়ম যদি থেকে থাকে ভালো। আমার এই 19টির মধ্যে আমার চোখে পড়েনি, বা অনেকগুলো কাগজ দিয়েছেন তো আমি তো সবগুলো আর পড়তে পারিনি। যাই হোক, থাকলে ভালো। আর ছোটোখাটো বিষয় থাকলে সেগুলো নিজের আলোচনা করে শেষ করবেন। আমার নানু কিছু কথা বলেছেন রাস্তাঘাটের বিষয়ে, আমার বলতেই হচ্ছে। ইতিমধ্যেই আমরা রাস্তা কেটে ওই পাশ থেকে পানি আমার এই পাশে আনা সম্ভব না, যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই আশুলিয়া যে বিশ্ব রোড রয়েছে মহাসড়ক, এইটাতে আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমি কুরিয়ানদের সাথে অনেকগুলো মিটিং করেছি, তারা আমাকে আশ্বস্ত করেছে। বাংলাদেশের পিডি মহোদয় ছিল, বর্তমান সরকার রাস্তার বাজেটের চেয়ে 250 কোটি টাকা বেশি দিয়েছে। এই রাস্তার নিচ দিয়ে কিংবা যে কোনো একটি পাশ দিয়ে একটি ড্রেন করে দেওয়ার জন্য, যেটা পানি টঙ্গাবাড়ি নামবে এবং একটা পানি যাবে, নানু বলতে পারবে, আগে যে আমরা নলি বলতাম, নলি বাইপাইলে নলিতে যাবে।
দুই ভাগে পানি যাবে। এখন বিষয় হলো আমরা যারা ডান পাশে বসবাস করি রাস্তা, আমাদের নয়নজুলি খালটা বেছে নিতে হবে। এটা আমাদের এমপি মহোদয় কথা দিয়েছে, ইতিমধ্যে উনি সংসদে এই ব্যাপারে উনি বক্তব্য পেশ করেছেন। অতি সত্বর এলজিআরডি মন্ত্রণালয় থেকে এটি খননের জন্য নির্দেশনা আসবে। আমরা অতি তাড়াতাড়ি এটা খনন করে নয়নজুলি খালের পানি প্রবাহটা আমরা বৃদ্ধি করে দিব ইনশাল্লাহ। আরেকটি বিষয়, আমরা যারা মানে আমার যেখানে বাড়ি, বকুল ভাইয়ের যেখানে বাড়ি, আমাদের ভুইয়া বাড়ি সহ আমরা জামগড়া রাস্তার বাম পাশে যারা পড়েছি, আমাদের পানিটা এইখানে আনা সম্ভব না। আমাদের রাস্তাটি হবে আমাদের সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় দাদা আব্দুল করিম ভুইয়া সাহেবের বাড়ির সামনে দিয়ে, আমাদের জামগড়া হিউনের মোড় থেকে শুরু হবে আব্দুল করিম ভুইয়া সাহেবের বাড়ির সামনে দিয়ে একদম বাইপাইল বগাবাড়ি বাজার হয়ে সেটা ওই নলিতে ফেলে দিবে। এই দুইটা জায়গা দিয়ে দুইটা ড্রেন গেলে আর এলিভেটেড এক্সপ্রেসের সন্নিকটে আমরা যারা রয়েছি তারা আমরা 200 গজের ভিতর 500 গজের ভিতর যাদের বসবাস, আমরা এটা ড্রেনটা যদি বাম পাশ দিয়ে হয় তাহলে বাম পাশের লোকের ভাগ্য ভালো, আর যদি ডান পাশ দিয়ে হয় তাহলে ডান পাশের লোকের ভাগ্য ভালো। তারা আমাদেরকে কথা দিয়েছে ফ্যাক্টরির কোনো বজ্র পানি তারা ওই ড্রেনে সংযোগ দিতে দিবে না, কিন্তু লোকাল যা সমস্যা আছে বৃষ্টির পানি সহ লোকাল যে পানি আছে সেগুলো আমরা এলিভেটেড এক্সপ্রেসের যে ড্রেন তৈরি হবে প্রায় 9 ফুট বিশিষ্ট, সেটাতে আমরা দিয়ে দিতে পারবো।